স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। 25,000 মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। গতরাতে চাল ভর্তি জাহাজটি বন্দরে ভেড়ে এরপর আরও 25,000 মেট্রিক টনের বেশি চাল নিয়ে অন্য একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফুর রহমান। এটি সরকারি পর্যায়ে চাল আমদানি হলেও বেসরকারি পর্যায়েও আমদানির পরিমাণ বাড়ায় দ্রুত চালের দাম স্থিতিশীল হবে বলে জানান তিনি। সরকারিভাবে আমদানি করে এসব চাল টিসিবি সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। পাকিস্তান থেকে পানামা পতাকাবাহী পণ্যভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কয়েকদিনের মাথায় ভারতীয় 4,93,800টি সেদ্ধ চালের বস্তা নিয়েই চট্টগ্রাম বন্দর জেটিতে বেড়েছে বাল্ক ক্যারিয়ার এমবি টানাইস ডিম নামে ভারত থেকে আসা জাহাজ। এইখানে চাল আছে 24,690 মেট্রিক টন বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব। আমরা সরকারি পর্যায়ে এই বছর 6 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করার অনুমতি পেয়েছি। তো এখান থেকে আজকে ফার্স্ট যে প্যাকেজটা সেটার 50,000 মেট্রিক টনের, সেখান থেকে আজকে আসছে 24,690 মেট্রিক টন। তবে সরকারিভাবে 50,000 মেট্রিক টনের বেশি চাল আমদানির প্রথম চালানে 24,690 মেট্রিক টন চাল থাকলেও আরও একটি চাল ভর্তি জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে 10 থেকে 12 দিনের মধ্যে। সেখানেও আরও 25,000 মেট্রিক টনের বেশি চাল থাকবে বললেন এই শিপিং এজেন্ট। এই কন্ট্রাক্টের মধ্যে 50,000 টন প্লাস মাইনাস 5% হিসাবে সর্বোচ্চ 52,500 টন সাপ্লাই দেওয়া যাবে। এইদিকে চট্টগ্রাম সহ সারা দেশে আমনের ভরা মৌসুমে চাল সিন্ডিকেটদের দৌরাত্ম্য ঠেকাতে বেসরকারিভাবেও চাল আমদানি বেড়েছে বললেন খাদ্য মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব। সার্বিকভাবে আমি মনে করি যে বাজার খুব শীঘ্রই স্টেবল হয়ে যাবে এবং আপনারা যেটা বলছেন যে বাজার এখন ঊর্ধ্বগতি, সেটা নিম্নগতিতে চলে আসবে। আমদানিকৃত চাল পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয়েছে খালাস, যাচ্ছে খাদ্য অধিদপ্তরের গোডাউনে, সেখান থেকে সরবরাহ হবে এসব চাল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে 20টি স্বর্ণের বার সহ 2 যাত্রীকে আটক করেছে এনএসআই বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা বিভাগ। সকাল 9টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 148 ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়। আটককৃতরা শুল্ক গোয়েন্দারা জানান স্বর্ণগুলো বিমানের সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 কেজি 330 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। টানা 42 ঘন্টা পর রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ভেসে উঠল নিখোঁজ 2 পর্যটকের লাশ। সকাল 7:30টার দিকে কাপ্তাইয়ের চিতমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় তাদের পাওয়া যায়। নিহতরা হলেন প্রিয়ন্ত দাস ও শাওন দত্ত। পুলিশ জানায় মঙ্গলবার চট্টগ্রাম থেকে আসা 9 বন্ধু কর্ণফুলী নদীতে নিজেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতায় মেতে ওঠে। এ সময় নদীতে জোয়ার শুরু হলে জোয়ারের পানিতে তলিয়ে যায় প্রিয়ন্ত দাস ও শাওন দত্ত। পরে নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে, কিন্তু পানির গভীরতা বেশি থাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি। টানা 42 ঘন্টা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি। রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, কাপ্তাই শহীদ মুয়াজ্জেম ঘাটির নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কঠোর পরিশ্রম করেছে, কিন্তু পানির গভীরতা বেশি থাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি। কিন্তু ভেসে উঠে লাশগুলোকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। মহান বিজয় মাস উপলক্ষে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বুধবার রাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাটহাজারী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা SM ফজলুল হক। অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী, TCJA সাবেক সভাপতি এনামুল হক সহ অন্যান্যরা। দাঁড়িয়ে এখনো তো জীবিত আছে দেশটি, এখনো ওই
দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। আপনি ষড়যন্ত্রের কথা বলেছিলেন, স্ট্যাটাস দিয়েছিলেন একটা আজকে। আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটা জেলায়, পিরোজপুর জেলায় যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি, এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে। তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলায় জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। তো এই যে অর্থ লোপাটের যে বিষয়টা, এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবো। মাননীয় উপদেষ্টা, আমি জয়েন্ট অফিসিসি তোফাজ্জল হোসেন। মাননীয় উপদেষ্টা, আমি জয়েন্ট অফিসিসি কাজ করি দা বিজনেস স্ট্যান্ডার্ডে। আপনারা আজকে বলেছেন যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র হতে পারে। আপনাদের এই কথার প্রেক্ষিতে দেশের মানুষ আজকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের খুব আলোচনা সমালোচনা হয়েছে। অনেকে বলছে আপনার ক্ষমতা আসার পরে যে বিশেষ করে 14, 18 এবং 24 যে নির্বাচনগুলো যারা যে আমলারা করেছে তাদেরকে দেশের মানুষ আমলা লীগ হিসাবে জানে, এবং এদের সহযোগী ছিলেন মিডিয়ার কিছু ব্যক্তিত্ব যাদেরকে মিডিয়া লীগ মনে করে অনেকে। তো দেশের মানুষের যারা রক্ত দিল তাদের প্রশ্ন হচ্ছে, আপনারা ক্ষমতায় গিয়ে এই সমস্ত যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে ছাড় দিচ্ছেন কেন? সবাই মনে করছে আপনারা ছাড় দিচ্ছেন, তাদের সাথে সহযোগী হয়ে কাজ করছেন এবং আপনারা তাদের ব্যাপারে সফট। দেশের মানুষের এই প্রশ্ন বা ক্ষোভের জায়গাগুলো দেখা দিল। প্রথম কথা হচ্ছে, কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয়। সেই তদন্তের কাজ করে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেককেই চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করা হয়েছে, কেউ কেউ এমনকি কারাগারেও গেছেন। ফলে ছাড় দেওয়া হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে গতিটা রেখে একই সাথে ঢেলে সাজানোর কাজটাও আমরা করছি। এটা এমন না যে কোনো একজন দাগী আসামি আছেন যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে এসছে, কিন্তু আমরা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করিনি। ফলে যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে। একটা কথা আপনারা বলার আগে একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। আবারও বলছি যে আমরা ক্ষমতায় এসেছি এটা মনে করি না, দায়িত্বে এসেছি। তো আজকে এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন, এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়ই পাচ্ছি না। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। মাননীয় উপদেষ্টা, আমি মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কি পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না যে হঠাৎ করে আপনার গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটলো? এটা কি কোনো সাধারণ ঘটনা, কোনো নাকি কোনো এটা বড় ধরনের ষড়যন্ত্র? এই প্রশ্ন চট্টগ্রামে শ্রমিক দলের পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ব রোড রাজাখালী এলাকায় 35 নম্বর বক্সিরহাট ওয়ার্ডের উদ্যোগে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এই সময় কোনো অপশক্তি শ্রমিক দলের অগ্রযাত্রার প্রতিরোধ করতে পারবে না বলে মন্তব্য করে শ্রমিক নেতারা। ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাজী শেখ নুরুল্লাহ বাহার সহ অন্যান্যরা।
বান্দরবানের লামা উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়েছে পাহাড়ি পল্লীর 17টি বসতঘর। মঙ্গলবার দিবাগত রাতে বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা করতে গেলে দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের দেয়া আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পাহাড়িবাসী। এদিকে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে 4 আসামিকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে সকালে লক্ষ্মীপুরের প্রেস ক্লাবে লক্ষ্মীপুর জেলা নিয়ে ভাবনা শীর্ষকে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তার ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য শাখার যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম চৌধুরী মশিউল আলম সাকিব। সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেছেন, পাহাড়ের নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কম্বল বিতরণকালে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, স্টাফ অফিসার মেজর মোহাম্মদ জাবির সোবহান মিয়া। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।